অনেকদিন আগের কথা। সীমা নামের এক ছোট্ট মেয়ে বাস করত তালহাতের গ্রামে। সীমার বাবা মারা যাওয়ার পর সীমা এবং তার মা মুরগি পালন করে সংসার চালাতো। সীমা ছিল তালহাতের ভাই ফাতুর খুব ভালো বন্ধু। একদিন ফাতু যখন সীমাদের বাড়িতে এলো, সীমা, তোদের তো দেখছি অনেকগুলো মুরগি হয়ে গেছে, এবার তো চিনতে নেই। তোর মা নিশ্চয়ই খুশি, তাই না? হ্যাঁ রে ফাতু, ঠিক বলেছিস। এই মুরগিগুলোর ডিম বিক্রি করেই তো মা আমাকে পড়ালেখা করাচ্ছে। যদি এগুলো না থাকতো তো কি হতো জানিস? দুঃখ কিসের সীমা? তোরা তো কোনো অন্যায় করিসনি। তোরা পরিশ্রম করে সৎ পথে সংসার চালাস। সৎ পথে থেকে পরিশ্রম করা অনেক সম্মানের। তালহা ভাইয়া তো আমাকে এই কথাই বলে। আরে হ্যাঁ, তুই বলেছিলি তালহা ভাইয়াকে একদিন নিয়ে আসবি, কিন্তু আর তো নিয়ে এলি না। ভাইয়া খুব ভালো, ভাইয়া আমাকে অনেক স্নেহ করে। কিরে সীমা, কার কথা বলছিস? কে তোকে এত স্নেহ করে? কেমন আছেন চাচি? ও আমার বড় ভাইয়ের কথা বলছিল। হো, তালহা? হ্যাঁ, সীমা তো ঠিকই বলেছে। বাবা, একদিন ওকে নিয়ে আসো, অনেক শুনেছি ওর কথা। আচ্ছা চাচি, এবার অবশ্যই ভাইয়াকে একদিন নিয়ে আসবো। এখন আমি চলে যাই। ফাতু সীমা এবং তার মাকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা হলো। পথে হঠাৎ সে দেখতে পেল এক অদ্ভুত কবিরাজ আসছে, যার চোখে কিছু রহস্য ছিল। যে করেই হোক এই মন্ত্রপুত পানি কোনো প্রাণীকে খাওয়াতে হবে, তাহলেই আমার প্রাচীন সাধনা পূর্ণ হবে, আর সেই প্রাণীর মাধ্যমে আমি পৃথিবীকে আমার অধীনে আনব। এই কবিরাজ ভণ্ড ছিল, সে ভুয়া চিকিৎসা করত। তাই গ্রামবাসীরা তাকে অপমান করে গ্রাম থেকে বের করে দেয়। বহু বছর পর প্রতিশোধ নেয়ার জন্য সে মন্ত্রপুত পানি নিয়ে ফিরে এসেছে। সে হাঁটতে হাঁটতে পৌঁছালো সীমাদের বাড়ির কাছে। তখনই তার চোখ পড়ল সীমাদের এক মুরগির দিকে। ওহ, দেখো, একটা মুরগি মনে হচ্ছে আশেপাশেই থাকে। দেরি করলে চলবে না, আজ এই মুরগিকে আমার মন্ত্রপুত পানি খাওয়াতে হবে। কবিরাজ খাবারের সাথে সেই মন্ত্রপুত পানি মুরগিকে খাওয়ালো। মুরগি দেখতে দেখতে বড় হতে লাগলো এবং সে একটা হিয়া বড় মুরগি হয়ে গেল। এই তো, এবার শুরু হবে আসল খেলা। এই কি হলো আমাদের মুরগির? কি করেছে তুমি কবিরাজ? আমি আর তোমার সেই ছোট্ট মুরগিটি নেই, এখন আমি রাক্ষসী মুরগি। টি 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 টি। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। অনেকক্ষণ হয় সীমা বাড়িতে নেই দেখে সীমার মা তাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না। এদিকে সেই রাক্ষসী মুরগি গ্রামে ঢুকে আরো ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে যায়। সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমার মা সহ গ্রামের লোকেরা তালহার কাছে যায়, সেই রাক্ষসী মোরগের কথা জানায়। ভাইয়া, সীমাদের বাসা থেকে আসার সময় আমি এক কবিরাজকে দেখেছিলাম। সে দেখতে একটু অন্যরকম ছিল, আর কি সব বলছিল। আমি বুঝতে পেরেছি এই সমস্ত কিছু করার পেছনে সেই কবিরাজের হাত রয়েছে। সে মুরগিকে ব্যবহার করে প্রতিশোধ নিতে চেয়েছিল। এখন আমরা তাকে খুঁজে বের করব। তালহা, ফাতু এবং সবুজ কবিরাজকে খুঁজে বের করতে থাকে। তারা পথ চলতে চলতে এক গ্রামবাসীর কাছ থেকে খবর পেল যে কবিরাজ কিছুটা দূরে একটি পুরনো কুঠিতে লুকিয়ে আছে।
তালহা, ফাতু এবং সবুজ তাড়াতাড়ি সেই কুঠির দিকে চলে গেল। যতই তারা কাছে পৌঁছালো, কবিরাজ সেখানে তাদের দেখে চমকে উঠল এবং ভয়ে পিছু হটল। তালহা, তুমি এখানে? আমাকে ছেড়ে দাও, আমি আর কিছু করব না। আমি বুঝতে পারছি যে আমি কি করেছি, কিন্তু আমাকে মাফ করো। তুমি যেই কাজগুলো করেছো তার জন্য তোমার শাস্তি হবে। মানুষের জীবনকে নিয়ে খেলা করা সহজ কথা নয়। সীমা কোথায়? আর গ্রামের আর বাচ্চারাই বা কোথায়? তালহা, আমি প্রতিশোধের আশায় ভুল করেছি। মন্ত্রপুত পানি খাওয়ানোর মাধ্যমে আমি মুরগিকে ভয়ঙ্কর শক্তি দিলাম। তাকে দিয়ে সবাইকে ভয় দেখাতাম, আর সবাই বাঁচার জন্য আমার কাছে প্রার্থনা করত। সবাইকে নিজের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলাম, কিন্তু রাক্ষসী মুরগি আমার কথা শোনে না। এখন আমার জান নিয়েই টানাটানি। তোমরা আমাকে বাঁচাও। এতদিনে বুঝতে পেরেছো অন্যের জন্য খাল খুঁড়লে নিজেকেই সেই খালে পড়তে হয়। তালহা, ফাতু এবং সবুজ কবিরাজকে পুলিশে দিল, কিন্তু তালহাতের কাজ এখনো শেষ হয়নি। গ্রামের হারিয়ে যাওয়া শিশুগুলোকে উদ্ধার করা তখনও বাকি ছিল। কবিরাজকে পুলিশে দিয়েছি, কিন্তু আমাদের আরেকটি বড় দায়িত্ব আছে। গ্রামে যেসব শিশুরা গায়েব হয়ে গেছে তাদের উদ্ধার করতে হবে। আমি জানি এই রাক্ষসী মুরগি তাদের লুকিয়ে রেখেছে। তাকে পরাস্ত করতে হলে বুদ্ধি এবং পরিকল্পনা দরকার। তোমরা জানো যে রাক্ষসী মুরগি একটা ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়েছে। আমরা যদি একসাথে এগিয়ে যাই তাহলে হয়তো মুরগি আমাদের সবাইকে আক্রমণ করবে। তাহলে আমরা কিভাবে এগোবো? মুরগিটিকে পরাস্ত করতে হলে আমাদের বুদ্ধির ব্যবহার করতে হবে। শোনো সবাই। তখন তালহা তার বুদ্ধি সবার সাথে শেয়ার করলো। সবাই একমত হলো যে এই বুদ্ধিতেই কাজ হবে। গ্রামবাসীরা সবাই চলে গেল আর 4টা-5টা করে গ্যাস বেলুন হাতে করে নিয়ে এলো। তারা মুরগির আস্তানার সামনে একটি জাল বিছিয়ে দিল আর সবাই একটু দূরে দূরে লুকিয়ে পড়ল। এবার তালহা গুহার বাইরে দাঁড়িয়ে মুরগিকে চ্যালেঞ্জ জানালো। এই রাক্ষসী মুরগি, সব বাচ্চাদের ফিরিয়ে দে, তা না হলে তোর খবর আছে। আমি তালহা এসেছি তোকে পরাজিত করতে। কি বললি? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ ছোট্ট ছেলে? আমি এত শক্তিশালী যে তোমার মতো কেউ আমাকে পরাজিত করতেই পারবে না। তোমার শক্তি থাকলে আমাকে পরাজিত করে দেখাও। মুরগি তালহার কথায় আরো বেশি উত্তেজিত হয়ে গেল। মুরগি ছুটে আসছিল সোজা তালহার দিকে, কিন্তু যখনই সে জালের কাছে পৌঁছালো তখন হঠাৎ তার পা আটকে গেল। এই ফাঁদে তোর পা আটকে গেছে? আরে, এই জাল তো আমি এক ঠোকর দিয়ে ছিঁড়ে ফেলবো। কিন্তু রাক্ষসী মুরগি ঠোকর দিয়ে জাল ছেড়ার আগেই গ্রামবাসীরা একে একে নিকটে এলো। তারা সবাই গ্যাস বেলুনগুলো জালের চারদিকে লাগিয়ে দিতে লাগলো। যতই গ্যাস বেলুন লাগায় জাল ততই উপরে উড়ে যেতে লাগে। দেখতে না দেখতে মুরগিকে নিয়ে জাল আকাশে উড়ে গেল। হায় হায়, এখন যদি আমি ঠোকর দিয়ে জাল কেটে দেই তাহলে তো আমি এত উপর থেকে পড়ে যাব, আর এত উপর থেকে পড়ে গেলে তো আমি ভর্তা হয়ে যাব। রাক্ষসী মুরগি সেই জাল কাটার আর সাহস করলো না। এদিকে বাতাসে সেগুলো আরো উপরে উঠতে লাগলো এবং দূরে চলে গেল। এ কি, আমি আকাশে যাচ্ছি। সবুজ, ফাতু এবং অন্যরা গ্রামবাসীদের সাথে মুরগিটির আকাশে উড়ন্ত অবস্থা দেখে আনন্দিত হলো। আস্তানা থেকে সব বাচ্চাদের উদ্ধার করা হলো। দেখো, গ্যাস বেলুনগুলো যখন আলাদা আলাদা ছিল তখন তারা কাউকেই উড়িয়ে নিতে পারেনি, কিন্তু তাদেরকে একসাথে করাতে তাদের শক্তি বেড়ে গিয়েছিল। তার মানে আমরা মানুষরাও যদি একা না থেকে একসাথে থাকি তাহলে আমাদের শক্তি অনেক গুণ বেড়ে যায়। এ জন্যই তো বলে একতাই বল। তালহা, তুমি তোমার বুদ্ধি দিয়ে এই বিপদ থেকে আমাদের রক্ষা করলে। ইউ আর দ্য গ্রেট। গ্রামবাসীরা একত্রিত হয়ে তালহাকে অভিনন্দন জানালো।